সবাইকে নমস্কার and welcome to today's episode of Flexi Strong Talks. আমি আপনাদের হোস্ট লোকেশ নাথানি, wishing you all a very happy and healthy life. আজ সন্ধ্যায় আমাদের স্পেশাল গেস্ট ডক্টর সুমায়ু দত্তা. ডক্টর সুমায়ু is MS Orthopedics, FA SSI Spine, MBBS and Spine Surgeon. কলকাতার এক নামী হসপিটালের উনি কনসালটেন্ট স্পাইন সার্জন. ঘাড় ও শিরদাঁড়ার সমস্যা নিয়ে ওর আধুনিক চিন্তাধারা এখন পৃথিবী বিখ্যাত. সারা পৃথিবীর কিছু নামী স্পাইন ইনস্টিটিউশনের সঙ্গে উনি কাজ করেছেন. উনি সেই রেয়ার সার্জনদের মধ্যে পড়েন যিনি বিশ্বাস করেন যে সার্জারি জীবনের লাস্ট অপশন হওয়া উচিত. ওভার টু ইউ ডক্টর. A very good evening to the entire Sham Steel family and to everyone যারা আমাকে জয়েন করেছেন. আশা করি আপনাদের দিনটা ভালো কেটেছে. এবার আমি চাই যে আজকের সেশন শুরু করার আগে আপনারা নিজেদের চেয়ারে কমফোর্টেবলি বসে পড়ুন, কারণ আজকে আমরা অনেক কিছু ডিসকাস করব, যেমন হেলথ, ফিটনেস, ব্যাক পেন, নেক পেন এবং আরও অনেক কিছু. কিন্তু শুরুতে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, আর আপনারা রিফ্লেক্ট করে জানাবেন যে এটা আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লাইড কিনা. আপনি কি সিঁড়ি দিয়ে কিছুটা উঠলেই তৎক্ষণাৎ হাঁপিয়ে যান? আপনার কি ব্যাক পেন, নেক পেন, ক্রনিক মাসল পেন বা জয়েন্ট পেন আছে? আপনার কি ঘুমের সমস্যা আছে, কিংবা মাইগ্রেন আছে, বা ক্রনিক কন্ডিশনস যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপোথাইরয়েডিজম, ওবিসিটি এগুলো আছে? যদি এগুলোর মধ্যে একটাও আপনার থাকে, তাহলে আপনি ভুগছেন যাকে বলে লাইফস্টাইল ডিজিজেস. লাইফস্টাইল ডিজিজেস হচ্ছে কিছু সেট অফ কন্ডিশনস যেগুলো হয় খারাপ জীবনযাত্রার জন্য. তো এই কন্ডিশনগুলো কি? যে কোনো কিছু থেকে এটা হতে পারে, যেমন ক্রনিক পেনস লাইক কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কিংবা ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডিজম, ওবিসিটি থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ অসুখ যেমন হার্ট অ্যাটাকস, কোলন ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার. আপনি শুনলে অবাক হবেন যে এগুলোই এখন প্রিম্যাচিওর ডেথের কারণ. কিন্তু আপনার জীবনযাত্রা তো ভালোই, তাই না? আপনি একবার ভালো করে ভাবুন, সত্যিই কি আপনার লাইফস্টাইল পুয়ার? নিশ্চয় নয়. এটার উত্তর যদি আপনি না খুঁজে পান, তাহলে আমি সাহায্য করছি. আমি আপনাকে দুটো সিম্পল কোশ্চেন করব, আর যদি উত্তরগুলোর মধ্যে একটাও হ্যাঁ হয়, তাহলে আপনি সাফার করছেন, আপনার লাইফস্টাইল সত্যিই পুয়ার, এবং আপনি কোনো একটা লাইফস্টাইল ডিজিজে ভুগছেন. প্রথম প্রশ্ন, আপনি কি দিনে 9 ঘন্টার বেশি বসে কাজ করেন? এবং দ্বিতীয়ত, আপনার কি সিটিং জব? যদি দুটোর মধ্যে একটার উত্তর হ্যাঁ হয়, তাহলে বলতেই হচ্ছে আপনার লাইফস্টাইল অলরেডি পুয়ার. আমি বসার কথা জিজ্ঞেস করলাম কারণ পুয়ার লাইফস্টাইলের এবং আমি যেসব নন কমিউনিকেবল ডিজিজের কথা বললাম তাদের প্রধান ফ্যাক্টর হচ্ছে বসে থাকা. এখানেই আপনাকে আটকাবো. লক্ষ্য করুন কিভাবে আপনি বসে আছেন. ডোন্ট মুভ. দেখুন কিভাবে বসে আছেন. আপনি কি এইভাবে বসে আছেন, নাকি স্লাউচ করে আছেন? এভাবে ঝুঁকে আছেন কি? আপনার শিরদাঁড়াটা কি সির মতো হয়ে আছে? সমস্যাটা হচ্ছে আমরা অনেকক্ষণ বসে থাকি, কিন্তু আমরা সঠিকভাবে বসিই না. আর সেজন্যই বলা হয় বসে থাকাটা ধূমপানের মতো ক্ষতিকারক. যদি আপনাকে 9 ঘন্টার বেশি বসে থাকতে হয়, এরপর আপনি কি করলেন তাতে কিচ্ছু যায় আসে না. এরপর আপনি উঠে পড়ে এক্সারসাইজ করতে পারেন, সাঁতার বা জগিং করতে পারেন, কিন্তু এই 9 ঘন্টা বসে থাকাটাকে বাদ দিতে আপনি পারবেন না. তো আজকে আমি দুটো জিনিস নিয়ে কথা বলবো. প্রথমত, বসে থাকলে আপনার শিরদাঁড়ার কি অবস্থা হয়, মানে ঘাড়ে বা কোমরে কি প্রভাব পড়ে. দ্বিতীয়ত, আমি বলবো অনেকক্ষণ বসে থাকলে আপনার সমস্ত শরীরে কি প্রভাব পড়ে. বোঝার জন্য শুরু করি শিরদাঁড়া দিয়ে. শিরদাঁড়ায় একটার ওপর আরেকটা অনেকগুলো ব্লক আছে, আর এদের বলা হয় ভার্টিব্রে. আর এই দুটো ভার্টিব্রের মধ্যে যেটা থাকে তাকে বলা হয় ডিস্ক. যেমন গাড়ির সাসপেনশন মেকানিজম থাকে বা স্প্রিং সাসপেনশন মেকানিজম থাকে, সেই জন্যই আমাদের শরীরে ডিস্ক থাকে. এই ডিস্কগুলোর বাইরেটা শক্ত, গাড়ির টায়ারের মতো, আর টায়ারে যেমন হাওয়া থাকে আমাদের ডিস্কে থাকে জেল. এই জেল ভর্তি ডিস্কগুলোই
আমাদের মুভমেন্ট করতে সাহায্য করে। আমি ঘাড় ওঠানামা করাতে পারি, এদিক ওদিক ঘোরাতে পারি, পেলভিস মুভ করাতে পারি। এই সবই আমি করতে পারি কারণ ডিস্কগুলো ফাংশনিং। কোমরে এবং ঘাড় ব্যথা তখনই হয় যখন ডিস্কগুলো ইলাস্টিসিটি হারিয়ে ফেলে, ফ্লুইডিটি হারিয়ে ফেলে, জেল ভর্তি নরম থাকার বদলে শক্ত হয়ে যায়। এবার দেখা যাক আমাদের নানা রকমভাবে বসার ফলে এই ডিস্কগুলোয় কি কি প্রভাব পড়ে। এই স্লাইডে বাঁ দিকের কর্নারে আপনি দেখতে পাচ্ছেন শুয়ে পড়লে ডিস্কের ওপর টোটাল প্রেশারের মাত্র 25% চাপ পড়ছে। সেই জন্যই কোমরে ব্যথা হলে যদি শুয়ে থাকা যায় তাহলে আরাম হয়, কারণ ডিস্কের ওপর কোনো চাপই পড়ে না। আপনি যদি দাঁড়িয়ে থাকেন, এই যে আমি যেভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছি, তাহলে ডিস্কের ওপর 100% প্রেশার পড়বে, মানে এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি পর্যন্ত চলে গেছি আমরা। এবার দেখুন টেবিলের ডান দিকে কি হচ্ছে। যখন আপনি বসে আছেন, ল্যাপটপে কাজ করছেন, সামনে ঝুঁকে পড়েছেন, আপনার সেন্টার অফ গ্র্যাভিটি সামনের দিকে রয়েছে, তখন ডিস্কের ম্যাক্সিমাম ক্যাপাসিটির 300% চাপ পড়ছে। মানে ডিস্ক যা প্রেশার নিতে পারে তার 3 গুণ প্রেশার নিচ্ছে। আপনার কি মনে হয় ডিস্কের ওপরে এই অ্যাবনর্মাল চাপ পড়লে কি হতে পারে? খুব সোজা, এর জেলাটিনাস স্ট্রাকচারটা হারাতে থাকে এবং এটা শক্ত হতে থাকে। আর এটা একবার হারিয়ে গেলে আর কোনোদিন ফিরে আসে না। তাহলে এবার প্রশ্ন হলো, আমাদের কি করা উচিত, কোথা থেকে শুরু করা উচিত এবং কিভাবে শুরু করা উচিত? দেখুন, সত্যিটা তো আমাদের ফেস করতেই হবে। আমাদের বেশিরভাগ দিনই বসে থাকতে হবে, সেটা আমাদের কাজের জন্যই বসে থাকতে হবে। তাহলে আমরা কিভাবে কাজ করার সময় শরীরের ন্যূনতম ক্ষতি করে বসে কাজ করব? আজ আমি সেশনটা শুরু করার আগে প্রমিস করেছি যে এটা শুধু শোনার বা দেখার সেশন হবে না। আমি আপনাদের কিছু অ্যাকশন পয়েন্ট দেব, যে পয়েন্টগুলো আপনি আপনার দৈনন্দিন লাইফস্টাইলে ব্যবহার করতে পারবেন। এগুলো প্রতিদিন করলে আপনি অনেক উপকার পাবেন। যদি তা না হয় তাহলে কথা বলে কি হবে? তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হলো সোজা হয়ে বসুন। এই সোজা হয়ে বসাটা যেন আমাদের অভ্যেসে ঢুকে যায়। তো আমাদের সোজা হয়ে বসতেই হবে। কিন্তু বছরের পর বছর ধরে আমরা এভাবে কুঁজো হয়ে ঝুঁকে ঝুঁকে ল্যাপটপে কাজ করতে কমফোর্টেবল হয়ে গেছি, ফলে এখন আর সোজা হয়ে বসতে পারি না। আর আমাদের মনে হয় এই কুঁজো হয়ে বসাটাই নর্মাল, শরীরে ওটাই সয়ে গেছে। আপনার বসার পশ্চারটা এই রকম হওয়া উচিত। আসলে আপনার কোমরটা একদম এই রকমভাবে সোজা রেখে চেয়ারের মধ্যে ঢুকে এইভাবে বসা উচিত। প্লিজ ডু ইট রাইট নাও, দিস ইজ দ্য বেস্ট টাইম অ্যাডজাস্ট করার জন্য, কোনটা ঠিক সেটা বোঝার জন্য। বিশেষ করে আমি যখন আপনাদের সাথে রয়েছি, আপনি আপনার পেছন দিকটা সিটের ভেতর ঢুকিয়ে নিন, কোমরের সাপোর্ট নিন, একটু পেছনে হেলে যান, আপনার থাই যেন মেঝের সঙ্গে প্যারালাল থাকে সেটা দেখুন। এমন একটা চেয়ার নিন যাতে আর্ম রেস্ট আছে, যেটা থাকলে আপনার হাত দুটো মেঝের সঙ্গে প্যারালাল থাকবে আর আপনার ঘাড়ে চাপ পড়বে না, আপনি ঠিক করে কাজ করতে পারবেন, শরীরটাও কমফোর্টেবলি আর নিউট্রাল পশ্চারে থাকবে। স্ক্রিনটাকে একটু ওপরে তুলে নিন যাতে এটা আই লেভেলকে ম্যাচ করে। আপনারা অনেকেই ল্যাপটপে কাজ করেন এবং ল্যাপটপকে ওঠানো মুশকিল হয়ে যায়, কারণ তাহলে আপনার হাতটাকে ওপরে তুলতে হয়। তাই আমি বলবো ল্যাপটপের উপর কিছু বই রাখুন যাতে সেটা উঁচু হয় আর আপনি একটা ব্লুটুথ কিবোর্ড ইউজ করতে পারেন যেটা একটু নিচু আর খুব কমফোর্টেবল। এভাবে আপনি নিজের স্পাইনটাকে বাঁচাতে পারবেন। দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে বলবো সেটা খুব সিম্পল। নিজের ফোনে বা ডেস্কটপে বা ল্যাপটপে একটা অ্যালার্ম সেট করে রাখুন, যেটা প্রতি ঘন্টায় বাজবে। আর বাজলেই উঠে দাঁড়ান। এটা কি খুব কঠিন? আমি খুব বেসিক কিছু সোজা জিনিস বলছি। শুধু উঠে দাঁড়ান আর বসে পড়ুন। আপনাকে হাঁটতে যেতে হবে না, আপনাকে উঠে গিয়ে জল আনতে হবে না, আপনাকে ওয়াশরুমেও যেতে হবে না। বসে আছেন, তারপর উঠে দাঁড়ান, 10 সেকেন্ড দাঁড়িয়ে কাজ করুন, তারপর আবার বসে পড়ুন। এই একটা ব্রেকে প্রত্যেক 30 সেকেন্ডের জন্য আপনার শিরদাঁড়াটা এটা বুঝতে পারে যে আসলে কোনটা নর্মাল। আর ফাইনালি যেটা আমি করতে বলবো সেটা হচ্ছে, যাকে আমি বলি ডেস্ক যোগা। আমি চাইবো যেহেতু আমি আপনাদের সাথে আছি, আপনারা এটা করুন। লজ্জা পাবেন না, কে আপনার সাথে আছে, আশেপাশে আছে, এসব ভাববেন না। আপনি আজ এই ভিডিওটা দেখছেন কারণ আপনার শরীরে পেন আছে আর আপনি সেটা দূর করতে চান। তাই শুরু করার এর থেকে ভালো সময় আর আছে কি? তাহলে একসাথেই শুরু করি।
প্রথমেই আমি যেটা বলবো যে আপনি এই দিকে ঘুরে যান এবং কাঁধটাকে এইভাবে পেছনে নিয়ে যান আর নেক মাসলগুলোকে খুব ভালো করে রিল্যাক্স করতে দিন। দ্বিতীয় কাজটা হলো এইভাবে হাতটা পেছন দিকে রাখুন আর পেলভিসটাকে একটু স্ট্রেচ করুন, হিপে একটু মোবিলিটি আনুন। সারাদিন বসে থেকে থেকে এরা কাঁদছে, এদের একটু মুভমেন্ট দরকার। একদম লজ্জা পাবেন না, আপনি এটা করছেন নিজের স্বাস্থ্যের জন্য। আর আপনি যদি এমন একটা চেয়ারে বসে থাকেন যেটার ব্যাক সাপোর্টটা মাঝখান পর্যন্ত আছে, তাহলে সেটাকে ইউজ করতে পারেন টু স্ট্রেচ ব্যাক। তাহলে দেখতেই পাচ্ছেন সমস্যাটা হলো আমরা যখনই বসি শিরদাঁড়াটাকে একটা সি শেপ দিয়ে ফেলি। আর এই সমস্ত এক্সারসাইজ, সমস্ত পশ্চার ব্রেক আর এক্সারসাইজেস এবং স্মল টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আমি বলছি, সেগুলো শুধুমাত্র আপনার শিরদাঁড়াটা সোজা করার জন্য। এবার আপনি অবাক হবেন, ধরুন আপনাকে বসতে হবে, তখন অটোমেটিক্যালি আপনার শিরদাঁড়াটা সি শেপ নিয়ে ফেলে। কিন্তু আপনারা বেশিরভাগই এবং আমরাও, এমনকি আমিও, আমাদের ঘাড়টাকে আমরা সি শেপ দিয়ে ফেলি, ভীষণ ক্ষতিকারক এবং ড্যামেজিং সি শেপ। আর এখন এটাই সমাজে নর্মাল হয়ে গেছে। এটাকে বলে টেক্স নেক সিন্ড্রোম। আপনি কতবার এরকম দেখেছেন যে কেউ ফোনটা বের করলো আর ব্যাস ঝুঁকে পড়ে মাথা 90 ডিগ্রি নামিয়ে টাইপ করা শুরু? এটা তো সব সময়ই হয়, খুব কমন আর যেন খুবই নর্মাল। আপনি দেখবেন কেউ গাড়ি চালাচ্ছে বা সাইকেলে বসে আছে আর তাদের মাথা এভাবে নিচু হয়ে থাকে। আর এইটাই ঘাড়ের মাসল ভীষণ যন্ত্রণা দেয়। এর জন্য অনেক মাসলের স্প্যাজম হয়, ঘাড়ে ব্যথা হয়। এটা হাতকেও অবশ করে দেয়, এর থেকে মাইগ্রেনের ব্যথাও হতে পারে। আজকেই আমার কাছে একটা অল্প বয়সী মেয়ে এসেছিল যার হিউজ সার্ভাইকাল ডিস্ক, আর ওর এখন সার্জারি দরকার। আর এটার কারণ একটাই, ওর আইটি জব। আমার সামনেই ওকে বারবার বলছিলাম এভাবে ঘাড়টা না ঝোঁকাতে, কনস্ট্যান্টলি ঘাড়টা নিচু না করে রাখতে। ও বলল, ডাক্তারবাবু না না, চিন্তা করবেন না, আমি ল্যাপটপটা উঁচু করেই কাজ করি, আমি সব করেছি। কিন্তু সব করা সত্ত্বেও ও আমার সামনেই ফোনটা বের করলো আর কিছু একটা চেক করতে শুরু করে দিল। আসলে শুধু করার জন্য করা নয়, জিনিসটাকে আত্মস্থ করাটাই আসল, বসার পশ্চারটা ঠিক করা। প্রথমেই ফোনটা উঁচু করে ধরতে হবে, উঁচু করুন, আই লেভেলে আনুন, এভাবেই ব্যবহার করুন। মাথাটা নিচু করে ফোন দেখবেন না, ফোনটাকে নিয়ে আসুন মুখের সামনে, শিরদাঁড়াটাকে বাঁচান। এরপরে যেটা বলবো সেটা হলো একবার দাঁড়িয়ে পড়ুন। আপনাকে এতবার দাঁড় করানোর জন্য আপনি পরে আমাকে থ্যাংক ইউ বলবেন। আপনাকে আমার সাথে কিছু এক্সারসাইজ করতে বলবো ঘাড়ের পেশির আরামের জন্য। প্রথমেই যেটা করতে হবে, হাতগুলোকে এভাবে রাখুন, এরপর এভাবে এক্সটার্নালি রোটেট করুন, এভাবে যতটা পারেন নিয়ে আসুন। আমিও করছি, দেখুন, সেটা ফেরত নিয়ে আসুন এভাবে। যদি আপনি এটা পুরোপুরি করতে না পারেন, তার মানে কিছু মাস্কিউলার স্প্যাজম রয়েছে আর জয়েন্ট মোবিলিটিটা আস্তে আস্তে কমছে। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে হাতটা এভাবে পেছনে রাখুন, তারপর আবার সামনে নিয়ে আসুন। আপনি সমস্ত মাসলকে ফিল করতে পারবেন, স্কুইজেস দ্য মাসল, সমস্ত ইন্টারস্পেকুলার মাসলকে। রক্ত সঞ্চালনটা যে খুব ভালোভাবে হচ্ছে সেটা আপনি ফিল করতে পারবেন। 3 নম্বর এক্সারসাইজটা আমি চাইবো আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে করবেন। সেটা হলো শুধুমাত্র সোজা হয়ে দাঁড়ানো। সোজা হয়ে দাঁড়িয়ে ভাবুন কেউ যেন আপনার মাথাটা ওপর দিকে টানছে আর গ্র্যাভিটি আপনার পা দুটো নিচে টানছে আর আপনার শরীরটা ইলাস্টিক ব্যান্ডের মতো স্ট্রেচ করছে। যতটা পারবেন সোজা হয়ে দাঁড়ান। এইভাবে 3 মিনিট দাঁড়ান, টাইমার সেট করুন আর এইভাবে 3 মিনিট দাঁড়ান। আপনি জানলে অবাক হবেন যে এটা করলে কত তাড়াতাড়ি আপনার বডি আবার নর্মাল হয়ে যাবে। তাই এই এক্সারসাইজগুলো করতে থাকুন, এগুলো খুব সিম্পল টিপ অ্যান্ড ট্রিক। আপনি আসলে খুব সহজেই শিরদাঁড়াকে আগের মতো করতে পারবেন। এগুলো হচ্ছে লোকালি আপনার স্পাইনে কি ঘটে, দ্য সার্ভাইকাল স্পাইন অ্যান্ড দ্য নেক। কিন্তু এবার আমি আপনাকে বলবো যে গ্লোবালি আপনার শরীরে কি হয় যখন আমরা বসে থাকি অনেকক্ষণ ধরে। তো ভালো করে ভাবুন, আমাদের শরীর কিন্তু বসে থাকার জন্য তৈরি হয়নি। আমাদের শরীর তৈরি হয়েছে উঠে দাঁড়ানোর জন্য, সবসময় হাঁটা চলা দৌড়ঝাঁপের জন্য। কিন্তু দৌড়নো কেন? এভলিউশনারি ট্রি বলছে না দৌড়লে শিকার পাওয়া যাবে না, নিজের এবং নিজের পরিবারের জন্য খাবার পাওয়া যাবে না, না দৌড়লে যারা আপনাকে শিকারের জন্য ধাওয়া করছে তাদের হাত থেকে বাঁচা যাবে না।
সেই জন্যই আমাদের ৬০০টা মাসল আছে আর ৩০০টা জয়েন্ট আছে। আর এরা সবাই ইন্টারঅ্যাক্ট করে, ব্রেন এদের ম্যানেজ করে শুধু একটাই কাজ করার জন্য, আপনাকে মুভ করানোর জন্য, আপনাকে অ্যাজাইল করার জন্য, দ্রুত মুভ করার জন্য। তবু আমরা এটা স্যাক্রিফাইস করে দিই, দ্বিতীয়বার আর সেটা নিয়ে ভাবিও না। ডেটা শুনলে আপনি অবাক হবেন। এই ডেটা বলছে যে শুধুমাত্র একটা জেনারেশনের মধ্যে মানুষ মুভ করছে 50% লেস তার আগের জেনারেশনের থেকে। হ্যাঁ, আমার বাবা মা অনেক বেশি হাঁটতেন, অনেক বেশি মুভ করতেন, আর আমি ওরা যা করতেন তার হাফ করছি। এটা কনভিনিয়েন্সের জন্য হতে পারে, ট্রান্সপোর্টেশনের উন্নতির জন্য হতে পারে, যাই হোক না কেন, সত্যি কথা বলতে গেলে আমরা আসলে কম হাঁটি। যেহেতু আমরা হাঁটি কম, আমাদের শরীরে অনেক কিছু ঘটতে শুরু করে। আমি আপনাদের বলছি আমরা হাঁটলে কি হয়। যখন আমরা হাঁটি, আওয়ার মাসলস কন্ট্র্যাক্ট। এটা খুবই হাঁটার স্বাভাবিক প্রতিক্রিয়া। তাই মাসল কন্ট্র্যাক্ট করলে ব্লাড ভেসেলগুলো স্কুইজ হয়, আর এগুলোই এরপরে হার্টে রক্ত ফেরত পাঠায়, আর ফলে হার্ট পাম্পিং ঠিকঠাকভাবে হয়। কিন্তু না হাঁটলে সব প্রেশার হার্টে পড়ে, হার্টকেই তখন সব কিছু করতে হয়, ফলে হার্ট আরও উইক হয়ে যায়। আপনি হাঁটাচলা না করলে লাংস উইকার হয়ে যায়, ব্রেনও আস্তে আস্তে কমজোরি হয়ে যায়, আপনার ডিমেনশিয়া হতে পারে। এই সব কিছুই ট্রিগার করে একটা ছোট্ট জিনিস থেকে, সামান্য হাঁটা চলার অভাব। একটা এনজাইম আছে যার নাম লাইপোপ্রোটিন লাইপেজ, যেটা হার্টে থাকে। এটা এলিভেট করে যখন আমরা হাঁটাহাঁটি করি আর অ্যাক্টিভ থাকি। লাইপোপ্রোটিন লাইপেজ হার্টের মধ্যে দিয়ে যাওয়া ফ্যাট সেলসগুলোকে ভেঙে দেয়, হার্ট ভেসেলগুলোকে আটকে যেতে দেয় না, যেখান থেকে হার্ট অ্যাটাকের সূত্রপাত। কিন্তু অনেকক্ষণ আপনি বসে থাকলে লাইপোপ্রোটিন লাইপেজ আস্তে আস্তে কমে যেতে থাকে, আর ইভেনচুয়ালি এটা কমই থাকে এখন, আর ফ্যাটগুলো ওখানে জমে থাকে। তারপর পেশি দুর্বল হয়ে পড়ে, আর একটা কন্ডিশন আছে যার নাম সার্কোপেনিয়া। অস্টিওপোরোসিসের কথা তো শুনেইছেন, বয়স্ক মহিলাদের হাড়ের ক্ষয়। তবে আপনি শুনলে অবাক হবেন যে এই বয়স্কদের হাড়ের ক্ষয় এখন অল্প বয়সীদেরও হচ্ছে, কারণ তারা হাঁটাহাঁটি করে না। আর অস্টিওসার্কোপিনিয়া আপনার জীবনের এই সময়ের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াতে চলেছে। তাই উঠে পড়ুন, হাঁটাহাঁটি শুরু করুন। এবার একটা জিনিস আপনি করতে পারেন হাঁটাহাঁটি শুরু করার জন্য। আপনার মনে হয় আপনি হয়তো অনেক হাঁটেন, তাই না? আপনি ভাবতেই পারেন আমি জানি না, হয়তো আমি অনেক হাঁটি, হয়তো না। কিন্তু আপনি কি করে জানবেন যে আপনি যথেষ্ট হাঁটাহাঁটি করেন কি না? সেটা মাপলে তবেই তো আপনি জানবেন, তা না হলে বুঝবেন কি করে? একমাত্র উপায়, আপনাকে জিনিসটা অবজেক্টিফাই করতে হবে আপনি কতটা হাঁটলেন। তাই আমার সাজেশন, যারা এটা দেখছেন তাদের জন্য, আপনার স্মার্টফোনটা বের করুন, একটা অ্যাপ ডাউনলোড করুন যেটা আপনার মুভমেন্ট ট্র্যাক করবে। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। অবজার্ভ করুন আগামী 1 সপ্তাহ ধরে কতটা হাঁটছেন, একদিনে কতটা হাঁটছেন। 2000 স্টেপ হচ্ছে কি, নাকি মাত্র 500 স্টেপে আটকে গেছেন? আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিই, 10,000 স্টেপ না হাঁটলে আপনি যথেষ্ট হাঁটছেন না, যথেষ্ট মুভ করছেন না। কিন্তু আমি এক্সারসাইজের কথা বলছি না, এক্সারসাইজটা অপশনাল, কিন্তু হাঁটাহাঁটিটা আমাদের বেসিক নেসেসিটি। তাই অ্যাপটা ডাউনলোড করুন, একবার দেখে নিন, খেয়াল করুন আপনি কতটা হাঁটছেন। এতে লজ্জার কিচ্ছু নেই। যদি 500 স্টেপ হয় তাহলে ঠিক আছে, ইমপ্রুভ করার জায়গা আছে। যদি 200 হয় তাহলেও ঠিক আছে। এখন তো আপনি একটা চেষ্টা করতেই পারেন আপনার হাঁটাকে ইমপ্রুভ করার জন্য, প্রতিদিন 10% করে। আপনি প্রতিদিন আপনার নাম্বার অফ স্টেপস বাড়িয়ে দিন, বেশি হাঁটুন। ধীরে ধীরে নিজেই দেখতে পাবেন যে 6-7 হাজার স্টেপের দিকে আপনি এগোচ্ছেন। ন্যাচারালি ব্যাপারটা সামান্য এটুকু করলেই চলে আসবে, কিন্তু তারপর 10,000 স্টেপ করতে অনেকটা কষ্ট হবে। কিন্তু একটা প্রসেস, খুব ইন্টারেস্টিং একটা প্রসেস শুরু হবে, দ্যাটস কল্ড গেমিফিকেশন, যেখানে আপনি সুযোগ খুঁজতে থাকবেন কি করে বেশি হাঁটা যায়। এটা কিন্তু এই জন্য হচ্ছে না আপনাকে কেউ বলছে বলে, এটা 10,000 স্টেপ অ্যাচিভ করার জন্য একটা স্বাভাবিক চেষ্টা। তাই আপনি খুঁজতে থাকবেন, আচ্ছা আমি লিফট নেব না, আমি সিঁড়ি দিয়ে উঠবো, গাড়িটা একটু দূরে পার্ক করব যাতে কিছুটা হেঁটে আসা যায়। বাচ্চাদের সঙ্গে আর একটু বেশি খেলেই সব কিছু কিন্তু একটু বেশি হেঁটে আসার জন্য। তাহলে আমরা কম বসার কথা বললাম, বেশি হাঁটার কথা বললাম, কিন্তু এটা ফিটনেসের হায়ারার্কি। ব্যাড নিউজটা হলো এটা ফিটনেসের ক্লাস 1 বা ক্লাস 2। শুধু হাঁটলেই চলবে না,
ক্লাস 2 বা ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5-এ যেতে হবে তো। কম বসে থাকা আর হাঁটা, এই দুটো হলো জীবনের বেসিক নেসেসিটি। এটা কিন্তু অপশনাল নয়। বৃদ্ধ বয়সটা একটু ভালোভাবে কাটাতে হবে তো। নাতি নাতনিদের সঙ্গে খেলা করতে হবে, বাচ্চারা বিদেশে গিয়ে যেখানে পড়ছে সেখানে ঘুরতে যেতে হবে। এখন আপনি যেটা করছেন সেটা ক্লাস 1 বা ক্লাস 2 এর কাজ, কিন্তু হেলদি থাকাটা ইনজুরি আর অসুখ বিসুখ প্রিভেন্ট করার চেয়ে আরো অনেক বেশি, তাই না? হেলদি থাকা মানে জীবনটাকে বাঁচা সম্পূর্ণভাবে প্রত্যেক দিন, আর সেটার জন্য আপনাকে ক্লাস 3, 4, 5-এ উঠতে হবে। ক্লাস 3 ইনভলভস এক্সারসাইজ, মোবিলিটি এক্সারসাইজ, যেখানে আপনি জয়েন্টগুলোকে স্ট্রেচ করতে পারবেন। যোগা খুব ভালো মোবিলিটি এক্সারসাইজ। ক্লাস 4-এ আছে কার্ডিওভ্যাসকুলার এক্সারসাইজেস, যেখানে আপনার হার্ট রেট 110 থেকে 120 থাকে, সাস্টেন করে প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে। আর এগুলো সব করে ফেলার পরে আপনি জিম জয়েন করতে পারেন, স্ট্রেংথ ট্রেনিং শুরু করতে পারেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? জিম ছেড়ে দেওয়ার প্রবণতা এত বেশি কেন জানেন? কারণ মানুষ এটা জানেই না। তারা প্রথমেই জিমে চলে যায়, তারপর ডাম্বল তুলে নেয়, মাসল পাম্প করা শুরু করে। সরাসরি তো ক্লাস 5-এ যাওয়া যায় না, ক্লাস 1, 2, 3, 4-এ না গিয়ে। পারেন কি? এর ফলস্বরূপ তারা কিছুদিনের জন্য স্ট্রেংথ ট্রেনিং করে, জিমে একেবারে ডিসওরিয়েন্টেড থাকে, জানেই না কি করছে, কেন করছে, আর তারপর জিম ছেড়ে দেয়। বেসিক থেকে শুরু করুন, আর একটু একটু করে হবে। কোনো ওষুধই কিন্তু অনেকক্ষণ বসে থাকার, ইনঅ্যাক্টিভ থাকার ক্ষতিটাকে পূরণ করতে পারে না। আপনাকেই বদলাতে হবে, নিজের জীবনটার রাশ নিজেকেই ধরতে হবে, নিজের প্রতি দায়িত্ব নেওয়ার ক্ষমতাটা তৈরি করতে হবে এবং জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। এবার আজকের প্রশ্ন উত্তরের পালা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, জীবন মানেই গতি, গতি মানেই জীবন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর সুমায়ু। এই ছোট্ট 15-20 মিনিটে অনেক কিছু জানতে পারলাম। আপনি যদি এটাকে নিয়ে আর একটু বলেন যে জীবনই গতি, গতিই জীবন। নিশ্চয়ই, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখুন, মানুষ হিসাবে এভলিউশনের মধ্যে দিয়ে আমরা অনেকটা ইভলভ করেছি এভাবেই। যেখানে হাঁটার দরকার হেঁটেছি, অ্যাক্টিভ থেকেছি, শিকারীদের হাত থেকে বেঁচেছি। একসময় আমাদের খাবারের জন্য শিকার করতে হতো। এখন এই আধুনিক জীবন আমাদের অনেক সুবিধে এনে দিয়েছে কিছু না করার সুবিধে। এখন শুধু টাকা নিয়ে বাজারে যাওয়া, মাঝে মাঝে তো সেটা অন্য কেউ করে দেয়, কিন্তু তাতে শরীরের মুভমেন্টের চাহিদা মেটে না। শরীর চালিত হতেই চায় যতটা চালিত হওয়া প্রয়োজন, আর সেই জন্যই শরীর সবসময় মুভমেন্ট খুঁজতেই থাকে। বসে থাকা সবথেকে ক্ষতিকারক একটা বিষয়। হাঁটাচলা যে কতটা জরুরি তার একটা উদাহরণ দিই আপনাদের। সমস্ত হাড়ের ক্ষয় একটা সময় সেরে যায়। যারা 70s 80s-এ আছেন, যদি তাদের হাড় ভেঙে যায় তাহলেই আমরা সঙ্গে সঙ্গে বলি চলুন সার্জারি করি এবং এটা ঠিক করি। কারণটা হলো শুধুমাত্র বিছানায় শুয়ে থাকলে তাদের হাড়ের শক্তি কমে যায়, জয়েন্টগুলো মুভ করার ক্ষমতা কমে যায়, আরও বিভিন্ন সমস্যা দেখা দেয়, বেড সোরও হতে পারে, নিঃশ্বাসে কষ্ট, ইউরিনারি ইস্যুস, আরও অনেক সমস্যা শুরু হয় শুধুমাত্র বেড রেস্টের জন্য। তাই সার্জারির উদ্দেশ্যই হচ্ছে ওদের বিছানা থেকে ওঠানো। তাই জীবন মানেই শুধুই গতি। হাঁটাহাঁটিটাকে টেকেন ফর গ্রান্টেড করবেন না। আমরা ইন্টারনেটের যুগে বাস করি, ই কমার্সের যুগে। আগে আমরা কিছু কেনার জন্য ঘরের বাইরে যেতাম, এখন ঘরে বসেই 10 মিনিটের কম সময় সেটা পাওয়া যায়। কত অপশন রয়েছে। এতে যেমন সুবিধা হয়েছে, তেমন এতে আমাদের হাঁটা চলা অনেক রেস্ট্রিক্টেড হয়েছে। আমরা বেশিরভাগ চেয়ারেই বসে থাকি, ফোন থেকে অর্ডার করতেই আমরা বেশি ভালোবাসি। এটা কি করে ডিল করব? এটাকে ডিল করার একমাত্র উপায় হলো এই ধরনের আলোচনাকে বোঝা। আর সেই জন্যই আমি এই সেশনটা করছি, যাতে আপনি হাঁটা চলার গুরুত্বটা বোঝেন এবং প্রায়োরিটাইজ করেন। এবার যখন দোকানে যেতে হতো বা শিকার করতে হতো, হাঁটাহাঁটিটা আমাদের ন্যাচারালি আসতো, এখনও হয় যদি আমরা সুপার মার্কেটে যাই। কিন্তু যখন আমরা বাড়িতে বসে খাবার অর্ডার করছি, আমরা সব কিছু স্যাক্রিফাইস করে ফেলছি। এটা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে নষ্ট করে দিচ্ছে। এটাই উন্নত সমাজের সত্যি, দুর্ভাগ্যজনক সত্যি। কিন্তু এবার আমাদের সচেতন হতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে, নিজেকে বোঝাতে হবে যে দিনে 10,000 স্টেপ মাস্ট। এটা আপনাকে করতেই হবে। সকালে উঠুন, নিজেকে প্রমিস করুন যে আজ 10,000 স্টেপ হাঁটবই। কিন্তু পার ডে 10,000 স্টেপ কেন? উত্তরটা খুব সোজা। কারণ আপনার বাচ্চারা যখন বড় হবে, আপনি তাদের পাশে থাকতে চান।
আপনি সেই মানুষটা হতে চান না যিনি 40-এর কোঠায় এসে হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমরা মর্টালিটি নিয়ে প্রচুর কথা বলি, মানে মৃত্যুর হার নিয়ে, কারণ মৃত্যুর হারটা বের করাটা সোজা, কিন্তু আমরা মরবিডিটি নিয়ে বেশি কথা বলি না। তার মানে আধুনিক বিজ্ঞান আমাদের জীবনের আয়ু অনেকটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই জীবনের কোয়ালিটি কেমন? এই যে এক্সট্রা কিছু বছর আপনি পাচ্ছেন, সেটা কি খুব ভালো করে এনজয় করতে পারছেন? সারা জীবন কাজ করার পর আপনি রিটায়ার করেছেন আর জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন, একেবারে শেষ পর্যায়ে, কিন্তু সেটা কি আপনার জন্য ভালো সময়? আমরা ভেবেই দেখি না যে আমরা আমাদের 30s 40s 50s-এ হাঁটাহাঁটি না করলে 60-এ বা 70-এর জীবনের ওপর তার ভীষণভাবে প্রভাব পড়ে। সো মুভিং অন, একটা প্রশ্ন আছে, করেছেন ডক্টর ইরা দত্তা। মায়েরা বা ব্রেস্ট ফিডিং মাদাররা ফিট থাকার জন্য কি করবে? কারণ ওদের তো বেশিরভাগ সময় বসে থাকতে হয়, বাচ্চার খেয়াল রাখতে হয়। হ্যাঁ, একদম, এটাও একটা ভালো প্রশ্ন। এখন সাউথ ইস্ট এশিয়া, মানে এই বেল্টটায় মায়েরা প্রেগনেন্ট হলেই তাদের শুয়ে থাকতে বলা হয়, এক্সারসাইজ করতে বা অ্যাক্টিভ থাকতে বলা হয় না। কিন্তু পৃথিবীর বাকি জায়গায় মায়েদের অ্যাক্টিভ থাকতে, এক্সারসাইজ করতে বলা হয় প্রেগনেন্সি শুরু থেকে 3rd ট্রাইমেস্টার পর্যন্ত। তাই প্রথমেই বলি, ইফ ইউ আর অ্যান এক্সপেক্টিং মাদার, আমি চাইবো আপনি হাঁটাচলা করুন, একটু মুভ করতে শুরু করুন এদিক ওদিক, সামান্য এক্সারসাইজ করুন, কারণ এটা খুবই দরকারি। দ্বিতীয়ত, এরপর যখনই বাচ্চার জন্ম হয় তখনই নেক্সট পার্ট শুরু হয়। দেখুন, বাচ্চার সমস্ত কাজ কিন্তু সামনে ঝুঁকে করতে হয়, সে ডাইপার চেঞ্জ করা হোক কিংবা বাচ্চাকে খাওয়ানো হোক। যখনই আপনি সামনে ঝুঁকে কাজ করবেন, যেহেতু আপনি ওয়েট গেইন করেছেন, আপনার বডিতে হরমোনাল চেঞ্জ হয়েছে, আপনার মাসল কিন্তু দুর্বল হয়ে গেছে, আর এগুলো সব শিরদাঁড়াকে ড্যামেজ করে। তাই প্রথমেই যেটা করবেন, একটা ব্রেস্ট ফিডিং পিলো কিনবেন। ব্রেস্ট ফিডিং পিলো আপনার কোমরটাকে জড়িয়ে ধরে থাকে আর আপনি বাচ্চাকে তুলে ধরতে পারেন। তার মানে বাচ্চার কাছে আপনাকে ঝুঁকতে হচ্ছে না, আপনি বাচ্চাকে ওপরে ধরে রাখছেন আর ব্রেস্ট ফিডিংটাও সহজে হচ্ছে। 2 নম্বর জিনিস, আপনার অবস্ট্যাট্রিশিয়ান হ্যাঁ বললেই আপনি এক্সারসাইজ শুরু করুন। ওজন কমানোর জন্য আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে, মাসলকে আবার টোন করার চেষ্টা করতে হবে। এটা কিন্তু নিজে নিজে হবে না, এছাড়া ন্যাচারালিও হবে না। অ্যাক্টিভ এফার্ট দিলে তবেই হবে। আপনাকে যেটা করতে হবে সেটা হলো ফ্যামিলির সাপোর্ট চাইতে হবে, নিজের জন্য আধ ঘন্টা চেয়ে নিতে হবে। আর সেই আধ ঘন্টায় আপনি হাঁটতে যেতে পারেন, বাচ্চার সাথে নেই, আপনি হাঁটতে যান কিংবা জিমে যান, আপনার যা ইচ্ছা। কিন্তু এটাও সত্যি যে আমার পক্ষে এখানে বসে বসে জ্ঞান দেওয়াটাও খুব সোজা, কিন্তু আপনার পক্ষে ফ্যামিলির সাথে এই কনভারসেশনটা করা কঠিন যে আপনার নিজের জন্য আধ ঘন্টা চাই। যখন আপনি এক্সারসাইজ করবেন, নিজেকে স্ট্রং বানাবেন, কিন্তু সেটাই তো চ্যালেঞ্জ, তাই না? আপনাকে বসে কথাগুলো বলতে হবে, আপনার নিজের মত প্রকাশ করতে হবে যে মডার্ন সায়েন্স অনুযায়ী আমরা যথেষ্ট এফর্ট দিচ্ছি না বলেই সাফার করছি। আমি সাফার করতে চাই না, আমি চাই যে তোমরা আমাকে সাহায্য করো, আধ ঘন্টা দাও যেখানে আমি কিচ্ছু করবো না, আমি একটু হাঁটতে যাব। আমার বিশ্বাস ওরা বুঝবে। থ্যাংক ইউ সো মাচ। আর একটা প্রশ্ন আছে, বসার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট চেয়ার কি করে সিলেক্ট করব? কিভাবে বসবো, মানে সেটা কি মানে চেয়ারের উপর নির্ভর করে নাকি? এটা খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এটা নিখিল গুপ্তার প্রশ্ন। আজকের আলোচনার জন্য খুব রেলেভেন্ট প্রশ্ন, কারণ আজকে আমরা কথা বলছি যত কম বসা যায় সেটা নিয়ে, সেগুলো মাথায় রাখতে হবে। কিন্তু বসার ক্ষেত্রে সবচেয়ে ন্যাচারাল পশ্চারে বসা উচিত। যাই হোক, মার্কেটে এখন আর্গোনমিক চেয়ার পাওয়া যায়। আর্গোনমিক চেয়ার এমন একটা চেয়ার যার নিচে 5টা প্রং থাকে, যাতে একটা ভালো সাপোর্ট পাওয়া যায়। ইউ ওয়ান্ট টু পজিশন দ্য চেয়ার। আর্গোনমিক চেয়ারকে আপনি হাইট অনুযায়ী ঠিক করে নিতে পারেন। আপনি এমন একটা জায়গায় আসবেন যাতে আপনার পা মাটিতে থাকে, আপনার থাই মাটির সাথে প্যারালাল থাকে। একটা আর্মরেস্ট থাকলে আপনি হাত দুটোকে নিউট্রাল পজিশনে রাখতে পারবেন। আর্মরেস্ট না থাকলে আপনার হাত দুটোকে ঝুলিয়ে রাখতে হবে, তাতে আপনার ঘাড়ে ব্যথা হবে এবং শরীরটা এগিয়ে থাকবে। তাই আপনার সোজা হয়ে বসার জন্য আর্মরেস্টটা প্রয়োজন। এর আগে আমি অলরেডি বলেছি যে আপনি এটাও করতে পারেন, আপনার স্ক্রিনটাকে ওপরে রাখতে পারেন এবং একটা ব্লুটুথ কিবোর্ডের সাহায্যে নিচে টাইপ করতে পারেন। তা না হলে সেটা যদি ওপরে থাকে তাহলে খুব আনকমফোর্টেবল ফিল করবেন আপনি। তো আপনার ডেইলি লাইফে আপনি এই লাইফস্টাইল চেঞ্জগুলো করতে পারেন। চেয়ারের ব্যাপারে এখন তবে প্রচুর রিসার্চ হচ্ছে, কিভাবে আমরা একটা চেয়ার তৈরি করতে পারি যেটা আমাদের স্পাইনকে ন্যাচারাল পশ্চারে রাখে। তবে এখন প্রচুর রিসার্চ হচ্ছে, অনেক গিমিকি প্রোডাক্ট আসছে যারা অনেক কিছু প্রমিস করছে। কিন্তু আমি আমার প্র্যাকটিস বা পেশেন্টদের সাথে ইন্টারাকশনের ফলে যা দেখেছি সেটা হলো প্রত্যেক আধ ঘন্টার মধ্যে উঠে দাঁড়ানোটাই সব থেকে বেস্ট পন্থা। এটা সিম্পল আর কস্ট এফেক্টিভ, এটা ক্ষতিকারক নয়, এটা প্রোডাক্টিভিটি হার্ম করে না, আর অনেক সময় পর্যন্ত আপনি এটা চালিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আর একটা প্রশ্ন করেছেন খুরশিদ ভাট, কারো যদি সার্ভাইকাল ডিস্ক যেমন C4 C5 থাকে,
কি ধরনের এক্সারসাইজ করা উচিত? সার্ভাইকাল ডিস্ক হার্নিয়েশন থাকলে, আর আমি ধরে নিচ্ছি যে হার্নিয়েশন, কারণ আমাদের সবার সার্ভাইকাল ডিস্ক আছে, তাই বলছি হার্নিয়েশন থাকলে সেটা বাড়াতে না চাইলে, আর আপনি যদি অল্প বয়সী হন তাহলে বুঝতে হবে আপনার হার্নিয়েশন হয়েছে সবসময় ঘাড় নিচু করে রাখার জন্য। বেসিক্যালি ফ্লেকশন, মাথা নিচু করে থাকলে সামনের দিকে একটা চাপ পড়ে এবং ডিস্কটা পেছনে পুশ করার চেষ্টা করতে থাকে, আর নার্ভস তো পেছনেই থাকে, ফলে হার্নিয়েশন হয়। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হলো সোজা হতে হবে, আর যা যা ডিসকাশন হলো, আর এটাও মাথায় রাখতে হবে যে খুব বেশিক্ষণ ধরে ঝুঁকে নিচু হয়ে থাকা যাবে না, এক্সটেনশন এক্সারসাইজ করতে হবে, ব্যাস এটাই। ভালো ব্যাপার হলো সার্ভাইকাল হার্নিয়েশন বেশিরভাগ ক্ষেত্রে নিজে থেকেই সেরে যায়, আর পেশির যন্ত্রণা যেটা হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রে ডিস্ক হার্নিয়েশন নয়, তার মানে এটা হলো ইনসিডেন্টাল ফাইন্ডিং। মুভিং অন, অভিজিৎ দাস জানতে চায় 40 বা তার বেশি বয়সে হাড়ের ডিজেনারেশন কিভাবে রক্ষা করা যায়, উপায় কি? হ্যাঁ, তো বুঝতে হবে যে এজিং ইজ আ ন্যাচারাল প্রসেস। এখানে আমি দুটো জিনিস নিয়ে বলবো যেগুলো আসলে এক কিন্তু আবার আলাদাও। আমি কথা বলবো এজিং এবং ডিজেনারেশন নিয়ে। যখন আমরা এজিং নিয়ে কথা বলছি আমরা বুঝি একটা নর্মাল এজিং প্রসেস, যেই নর্মাল প্রসেসে চুল সাদা হয়ে যায়, স্কিনটা আগের থেকে একটু বদলে যায়, দ্যাটস এজিং। কিন্তু ডিজেনারেশন হচ্ছে যখন এই এজিং প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়, আর সেটাকেই ডিজেনারেশন বলে। আর অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো ডিজেনারেশনকে খুব তাড়াতাড়ি করে। তো এবার প্রশ্নে ফিরি, এই ডিজেনারেশন প্রিভেন্ট করার জন্য কি করা যায়? সবথেকে সোজা ব্যাপার হলো পিরামিড ফলো করা। শুরুতেই অ্যাক্টিভিটি বাড়ানো, জয়েন্ট মোবিলিটি আর এক্সারসাইজ করা। এক্সারসাইজ করলে মাসল উইক হওয়ার কোনো কারণই নেই। ইটস সিম্পলি আ ম্যাটার অফ স্টিমিউলাস অ্যান্ড এফেক্ট। বডিকে স্টিমুলেট করলে বডি তার ভালো ফলগুলো নেবে, আর বডিকে স্টিমুলেট না করলে বডি ডিজেনারেট করবে। গ্রেট। মিস্টার ফিরদৌস জানতে চাইছেন, উনি ল্যাপটপে কাজ করেন, হ্যাঁ, আধ ঘন্টা পর পর পজিশন চেঞ্জ করেন, প্রত্যেক আধ ঘন্টা পর। হ্যাঁ, সেটা ভালো, কিন্তু খুবই উনি ভালো। জানতে চান আর কি কি করা যেতে পারে। গ্রেট। আপনি অলরেডি সেকেন্ড স্টেপে চলে গেছেন। যথেষ্ট হাঁটছেন, আপনি কম বসে থাকছেন, অলরেডি শরীরের খেয়াল রাখছেন, মানে এটা আমাদের সত্যিই অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবার নেক্সট যেটা করতে পারেন সেটা হলো একটা হেলদিয়ার ডায়েট স্টার্ট করুন। স্টার্ট মোড ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ, জিম জয়েন করুন। বেসিক্যালি লাইফস্টাইলকে উন্নত করুন। আপনি মিনিমামটা করছেন, এবার আরেকটু বেশি করতে হবে। আচ্ছা, ডায়েট বা ফুড নিয়ে আপনার সাধারণভাবে Diet নিয়ে? আপনার সাজেশন বা অ্যাডভাইস কি? হ্যাঁ, তো ডায়েট নিয়ে এত ধারণা, এত ধরনের কথা আছে যে আমরা রোজই ভাবি আচ্ছা এই একটা ডায়েট এসেছে, তো এটা ওটা করে অনেক এসেছে, সেখানে অ্যাটকিন্স ডায়েট এসেছে, এছাড়া কার্নিভোরি ডায়েট রয়েছে। যে কোনো ডায়েট যেটা আপনার চাহিদা মেটায় খুঁজে নিন আর শুরু করে দিন। কিন্তু সত্যিটা হচ্ছে আমাদের সেই ডায়েটেরই দরকার যেটা পরিবর্তিত হয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়েছে, মানে যেটা আমাদের আশেপাশে আছে। ভগবান বা বলতে গেলে বিবর্তন বা স্বাভাবিক পরিবেশে যেটা আছে সেটা আছে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা একটা পেলিও ডায়েটের ভেরিয়েশন বলতে পারো। যা কিছু প্রাকৃতিক সেটাই আপনার জন্য ভালো। যা কিছু প্রকৃতি থেকে আসে তার মধ্যে কোনো ভুল নেই। তো ধরা যাক সুগার, এনিথিং রিফাইন্ড দ্যাট হ্যাজ সুগারস ইন ইট ডাজন্ট এক্সিস্ট ন্যাচারালি। তাই ব্রেড ন্যাচারাল প্রোডাক্ট নয়, আমরা তৈরি করি। ফ্রাইড আইটেমস ন্যাচারাল নয়, আমরা ফ্রাই করি। এগুলো ন্যাচারাল আইটেম নয়। আমি যখন ন্যাচারাল আইটেমস বলি মানে যেমন ফল, সবজি, দুধ, মাংস, এগুলো সব ন্যাচারাল আইটেম। তাই কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাটের নিরিখে এগুলো আমরা কতটা ব্যালেন্স করে খাচ্ছি তাতে কিচ্ছু যায় আসে না, যতক্ষণ আপনি ন্যাচারাল ডায়েটে আছেন। ক্যালোরি এক্সেসিভ ডায়েট হওয়াটা খুবই চাপের, কিন্তু যে মুহূর্তে আপনি এটা থেকে সরে যাবেন, বা ধরা যাক ইন্টারমিটেন্ট ফাস্টিং বা অ্যাটকিন্স ডায়েট শুরু করলেন যেখানে শুধুই ফ্যাটস অ্যান্ড প্রোটিনস খাচ্ছেন, আপনার ক্যালোরি ইনটেক ঘেটে যাচ্ছে, এটা সম্পূর্ণ অন্য জোনে চলে যাচ্ছে, আর আপনি আপনার শরীরকে কষ্ট দিচ্ছেন এমনভাবে যে আপনার ওজন যাতে কমে যায়। আমি বলবো তাড়াহুড়ো করবেন না, আপনার তড়িঘড়ি করার দরকার নেই, তাড়াতাড়ি ওজন কমাতে যাবেন না। এগুলোকে ন্যাচারালি করুন, ন্যাচারাল ডায়েট স্টার্ট করুন। কিভাবে আমাদের শরীর ন্যাচারাল ফুডের দ্বারা প্রভাবিত হচ্ছে সেটা বুঝুন। নাটস, ফ্রুটস, সবজি, ভাত, মাঝে মধ্যে মিট, এই সবগুলোকে রাখুন।
আমি ভরসা দিচ্ছি ওজন আপনার কমবেই, স্লোলি অ্যান্ড স্টেডিলি, একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায়। ওজন আবার চট করে বাড়বেও না। বেশিরভাগ ডায়েটের সমস্যা হচ্ছে যে অল্প সময়ের জন্য ভালো হলেও এটা ফলো করা ছেড়ে দিলেই রিবাউন্ড হয়। ওজন যা কমেছিল তার থেকে বরং বেড়ে যায়। হয়তো আরো বেশি। হ্যাঁ, বেশি হতে পারে। একটা ফলো আপ কোয়েশ্চেন আছে ফিরদৌসের। এই যুগে যেখানে সবকিছুই ইমপিওর আর যেখানে এত কিছু মেশানো চলছে, কোনটা যে খাঁটি কোনটা right. ন্যাচারাল বোঝা যায় না। সেক্ষেত্রে আপনি যেটা বললেন সেটা ফলো হবে কি করে? কেন নয়? আপনি শুধু বাজারে যান আর লোকাল জিনিস কিনুন। আর ন্যাচারাল ফুড মানে আমি বলছি বাজারের যে সবজি আছে সেটার কথা। হ্যাঁ, হয়তো সেগুলো হাই স্ট্যান্ডার্ড নাই হতে পারে, কিন্তু সেগুলো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের মতো ক্ষতিকারক কখনোই নয়। ইম্পিউরিটিস নিয়ে চিন্তা করবেন না, এতটা টেকনিক্যাল অ্যাসপেক্টে ঢোকার দরকার নেই। আজকাল যে সমস্যাটা আমি দেখি, সবাই যেন সব কিছু জেনে গেছে আর তারা প্র্যাকটিস করছে খুবই কম। জীবনে চলা শুরু করার আগেই কি পারফেক্ট রোডম্যাপ পাওয়া যায়? জীবন তো সেরকম না। একটা করে স্টেপ নিন, কম বসুন, সেকেন্ড স্টেপে হাঁটাহাঁটি করুন, তারপর জিমে যান আর এক্সারসাইজ করুন, তারপর ভাবুন যে আচ্ছা আমি এত কিছু করলাম, এবার তাহলে হয়তো ডায়েটের দিকটা নিয়ে একটু ভাবি। আর তাহলেই অনেক অপশন দেখতে পাবেন, সব কিছু অন্যভাবে দেখতে পাবেন। উদাহরণস্বরূপ ধরে নিন বুফেতে গেলেন, ধরুন কারোর বিয়ে, সেখানে ল্যাভিশ বুফে সাজানো হয়েছে। আপনি কি খাবেন? আপনি কি ডাল মাখানা খাবেন বা বাটার রুটি খাবেন? ওখানে সবজিও আছে, হেলদি অপশনও আছে, তন্দুরি চিকেন আছে, হুইচ ইজ জাস্ট লিন মিট, রাইট? তো তার মানে অপশন আছে, আপনাকে ঠিকটা বেছে নিতে হবে। ফিরদৌস জিজ্ঞেস করছে, আমার 10 বছরের মেয়েকে কি করে বোঝাবো যে এত চিপস খাস না, এত জাঙ্ক ফুড খাস না? আর আপনি বাচ্চাদের বা টিনেজারদের জন্য কি এক্সারসাইজ সাজেস্ট করেন? এটা তো বেশিরভাগ বাড়িরই কমন প্রবলেম। হ্যাঁ, তো এক্সারসাইজেস, 10 বছরের বাচ্চার এক্সারসাইজ, আপনি সত্যি আমাকে এটা জিজ্ঞেস করছেন? ওর বয়সে একমাত্র এক্সারসাইজ হচ্ছে বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলা করা। দ্যাটস ইট। আলাদা করে কিচ্ছু করতে হবে না ওকে। ওকে বাইরে পাঠানো, বন্ধু বানাক, একটা সোশ্যাল লাইফ তৈরি করুক, ওর বন্ধুদের একটা সার্কেল, একটা কমপ্লেক্স বা পাড়া হতে পারে। ওকে ওর বন্ধুদের সাথে খেলতে দিন। ওরা দৌড়বে, ওরা গসিপ করবে, কিছু এক্সারসাইজ করবে, এদিক ওদিক ঘুরবে, এটাই ওদের জন্য যথেষ্ট। আর ওই প্রশ্নের সেকেন্ড পার্টটা কি ছিল? আর মানে কিভাবে আমি চেঞ্জ, মানে চিপস জাঙ্ক ফুড খাওয়ার অভ্যেসটা চেঞ্জ করাবো, তার বদলে রেগুলার ফুড খাওয়াবো? হ্যাঁ, আমার মনে হয় এটা করতে গেলে বাচ্চাদের পুরস্কার দেওয়া শুরু করা উচিত। আমি ইনসেনটিভের খুব ভক্ত। ইনসেনটিভ যখন থাকে, মানুষ সঠিক কাজ করে আর খুবই ন্যাচারালি করে, কারণ এটাতে মানুষের লাভ আছে। আর দিনের শেষে যদি কোনো রিওয়ার্ড থাকে, তারা সেটা করবে। এই সব কিছু তারা ইজিলি পেয়ে গেলে, কমফোর্টেবলি পেয়ে গেলে আর বদলানোর দরকার কি? কোনো দরকারই নেই, তাই না? তো মেবি ওকে বলুন হেলদি খাবার খেলে রিওয়ার্ড দেবেন। যদি ওর খুব প্রিয় কোনো জিনিস থাকে, ওকে বলতে পারেন যে ওটার অ্যাক্সেস তখনই পাবে যখন তুমি এটা খাবে। হয়তো আপনাকে স্ট্রিক্ট পেরেন্ট হতে হবে। হ্যাঁ, এটা একটা ডিফারেন্ট টাইপের পেরেন্টিং, যেটাতে আপনি অভ্যস্ত নন। লং টার্মের জীবনটাই ইনসেন্টিভে চলে, আর এটা ওকে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ডক্টর সুমায়ু, আজকের এই প্রশ্নগুলো এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।